হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম গণিতের উপরে, আজকে আমরা স্কুল নাম্বার 12 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 11 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ প্লে লিস্টে চলে যাও, সেখানে পরপর ভিডিওগুলো রয়েছে। তোমরা সেখান থেকে দেখে নাও, তোমাদের অনেকটা হেল্প হবে এক্সামের জন্য। আমি কেবলমাত্র 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। তো দেখো, শুরু করব আজকের প্রথম প্রশ্ন। 12 নম্বর স্কুল, তোমরা চাইলে দেখে নাও পরপর। আমার কিন্তু এইভাবে সাজানো রয়েছে স্কুলগুলো, ঠিক আছে, স্কুলের কোশ্চেনগুলো। তো তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখে নিতে পারো। ওকে, দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে। বলছে যে কোনো মূলধন 10 বছরে, কত বছরে বলছে, 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। বার্ষিক সরল সুদের হার মানে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে, নিশ্চয়ই সরল সুদ কষা থেকে অঙ্কটা রয়েছে, কারণ এখানে চক্রবৃদ্ধি সুদ নেই। তাহলে এখানে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে প্রথম বলে দিই, তারপরে তোমাদের অঙ্কের কাছে আসবো। বলছে যে যদি তোমাকে বলা হয় যে তুমি 100 টাকা কোথাও রেখেছো, 10 বছরের জন্য তুমি যদি রাখো, বলছে ওই 100 টাকা 10 বছর পরে, ধরলাম আমি R% কোনো একটা সরল সুদের হার আমি ধরে নিলাম, বলছে সেটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 100 টাকা হয়ে যাবে 200 টাকা। বলো আমাকে এই 200 টাকার মধ্যে কি 100 টাকাও তো রয়েছে, কারণ 10 বছর পরে সেই 100 টাকা তো 200 টাকা হিসেবেই আসবে। তাহলে এই 200 টাকার মধ্যে কে কে রয়েছে, 100 টাকা রয়েছে, এবং বাকি যে 100 টাকা, সেটা কি হবে, ওটাই হবে তার কি সরল সুদ। R% সরল সুদের হারে, সেটাই হচ্ছে তার মোট সুদ। দিলেই হবে তোমার 100 + 100 200 টাকা। এবারে যদি আমরা জানি না এখানে সরল সুদের হার আমাকে চেয়েছে, যেটা কি চেয়েছে এখানে দেখো, সরল সুদের হারই চেয়েছে, ঠিক না? তার মানে দেখো, আমি যদি ধরে নিই যে আসল বা মূলধন যেটাকে আমি যদি 10 X টাকা ধরে নিই, ঠিক না? যদি আমি আসলটাকে X টাকা ধরে নিই, তাহলে টি কত দেওয়া রয়েছে, 10 বছর, ঠিক আছে? তাহলে টি যদি 10 বছর হয়, আমি জানি না কত পার্সেন্ট সরল সুদের হার, আমি ধরে নিলাম R% সরল সুদের হারে, তাহলে মোট সুদ কত হবে। মোট সুদ কত হবে বলো। আই সমান হবে PRT/100, আমরা সূত্র যেটা জানি। তাহলে PRT বাই 100। ওকে, এত টাকা হবে। তাহলে পি এর মান আমি ধরে নিয়েছি X টাকা। আর কত, আর আমি জানি না, বের করব। টি হচ্ছে এখানে 10 বছর, ঠিক আছে, বাই 100। এই টাকাটা হচ্ছে কি তার নিশ্চয়ই মোট সুদ। 10 10-এ কত লিখবো, 100 লিখবো, তার মানে বেরোচ্ছে এখানে XR/10 টাকা। ঠিক। এবারে দেখো, আমি বললাম কি যে দ্বিগুণ হবে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে সুদও রয়েছে আসলও রয়েছে। তার মানে আমি যদি আই প্লাস পি করি, এটাই হবে কত আমাদের দ্বিগুণ, মানে কার দ্বিগুণ হবে, পি এর দ্বিগুণ হবে, 2P টাকা হয়ে যাবে। তাহলে আই কত পেলাম আমি এখানে, XR/10 প্লাস প্লাস পি এর মান কত, আমি এক্স ধরে নিয়েছি, সমান 2P। 2P মানে হচ্ছে 2 × X। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, XR/10 সমান কত হবে, 2X। এদিকে এটা কি আছে, প্লাস এক্স রয়েছে, এদিকে এলে -X হয়ে যাবে, ইয়েস অর নো? এরপরে XR/10 সমান কত হয়ে যাবে, এটা 2X - X, মানে হয়ে যাবে X টাকা। ওকে, এখান থেকে আমি আর এর মান বের করবো, কারণ আমাকে অ্যাকচুয়াল চেয়েছে কার মান, সরল সুদের হার চেয়েছে, ঠিক আছে? তাহলে X গুণিতক 10, এদিকে কি আছে, ভাগ আছে, এদিকে হয়ে যাবে গুণ, আর এদিকে এক্সটা গুণ আছে আর এর সঙ্গে, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। তাহলে আর কেটে এক্স কেটে দাও। অতএব আর এর মান আমি কত পাচ্ছি দেখো, আর এর মান পাচ্ছি আমি 10%। ওকে, তাহলে আর কত পেলাম আমি, 10%। তাহলে অ্যান্সার হবে এখানে, সঠিক উত্তর হবে অপশান বি, 10% সরল সুদের হার, যেটা আমরা এখানে ধরে নিয়েছিলাম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রাখে আর কি। ওকে, জমা রেখেছে। আচ্ছা, 100 টাকা জমা রেখেছে মানে যে টাকাটা জমা রাখবে, সেটাই নিশ্চয়ই আমাদের কতটা কি হবে, সেটাকেই আমরা বলি পি, আসল। তাহলে পি সমান সমান কত বলে দিয়েছে, 100 টাকা। ওকে, বলছে 2 বছর পর, তাহলে আমি জানি না, সরি, বলে দিয়েছে টি, টি এর মান কত, 2 বছর। ওকে, আচ্ছা, বলছে সমূল চক্রবৃদ্ধি কত টাকা পেয়েছে, এখানে 121 টাকা পেয়েছে। কত কি সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি সুদ, সেটা কি হয়, P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n। এই টাকাটা হবে কি আমাদের সমূল চক্রবৃদ্ধি, এবং এই টাকাটার মানই কিন্তু আমাকে বলে দিয়েছে দেখো, 121 টাকা। এবারে এইখানে দেখো কি চেয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে, তার মানে নিশ্চয়ই আর চেয়েছে। তাহলে আমি ধরে নিব যে বার্ষিক সরল সুদের হার R%। ওকে,
এখানে যদি মানটা বসিয়ে দিই, পি এর মান কত বেরিয়েছে 100 ইন্টু 1 প্লাস আর জানি না আমি r/100 হোল টু দা পাওয়ার এন এর মান বলে দিয়েছে 2 বছর, তাহলে 2 এত টাকা হচ্ছে কি তার সমূল চক্রবৃদ্ধি। তাহলে শর্তানুসারে লিখতে পারবো 100 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 2 সমান 121 টাকা। ওকে, এটাই হচ্ছে আমাদের শর্তানুসারে। তাহলে এখান থেকে বা লিখতে পারি 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 121/100, কারণ এদিকে 100টা কি আছে, গুণ আছে, এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে সমান চিহ্নের এদিকে। এটাকে লিখতে পারি না আমি 11/10 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? আচ্ছা, দুদিকে দেখো পাওয়ার আমাদের কি আছে, সমান আছে না, দুদিকে পাওয়ার সমান আছে, তার মানে আমি বেস দুটোকে কি করতে পারি, সমান করতে পারি। ওকে, তাহলে লিখতে পারি না 1 প্লাস r/100 সমান 11/10, ইয়েস অর নো? এবারে এইটাকে আমি এইদিকে লিখছি, দেখো এটাকে আমি এইদিকে লিখছি, কি লিখবো আমি দেখো, তাহলে 1 প্লাস r/100 লিখতে পারি r/100 সমান 11/10 -1, কেন, এইদিকে দেখো 1টা প্লাস আছে, সমান চিহ্নের এদিকে কি এলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, ইয়েস অর নো? ওকে, তাহলে r/100 সমান হবে 11 - 10/10, মানে হচ্ছে 1/10, আর কি হবে 1/10 গুণিত 100, এদিকে 100 ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে, 10 10 100। এই আরও হচ্ছে আমাদের কত পার্সেন্ট বেরোলো, আরও বেরোলো এখানে 10%। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে ax² প্লাস bx প্লাস c এটা একটি দ্বিঘাত সমীকরণ, বলেই দিয়েছে দ্বিঘাত সমীকরণ হলে এদের মধ্যে কোন শর্তটা ঠিক হবে। দেখো তোমরা দ্বিঘাত সমীকরণে একদম শুরুতেই পড়েছিলে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে দ্বিঘাত সমীকরণ কখনই বলবো যখন x² সহগ নট ইকুয়ালস টু 0 হয়। কেন, কারণ x² সহগ কত, এখানে এ যদি এখানে 0 হয়ে যায়, তাহলে এই টার্ম পুরোটাই কি এখান থেকে থাকবে না, তাহলে এটা যদি না থাকে, এটা 0 হয়ে যায়, তাহলে এটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যাবে, কারণ bx প্লাস c চলে আসবে। তাই এখানে খুব ইজি কোশ্চেনটা দিয়ে দিচ্ছে, পুরো দ্বিঘাত সমীকরণের একদম প্রাথমিক যে ধারণা থেকেই বলে দিয়েছে এখানে যে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই গিয়ে কিন্তু ওটা দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো 4-এর দাগ, বলছে যদি পি প্লাস কিউ সমান 13 এবং পি মাইনাস কিউ সমান 15 √5 হয়, তাহলে পি কিউ এর মান কত। আচ্ছা, পি কিউ এর মান বের করানোর আগে কি কি বলে দিয়েছে বলো, পি প্লাস কিউ বলে দিয়েছে √13, আচ্ছা পি মাইনাস কিউ বলে দিয়েছে √5, ঠিক। আচ্ছা, তোমাদের একটা সূত্র তোমরা পড়েছিলে, এ বির সূত্র পড়েছিলে না, এ বির কি সূত্র পড়েছিলে, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক না। আমি এই সূত্রটা এখানে বসাবো, কি রয়েছে এখানে, পি কিউ রয়েছে, তাহলে পি কিউ মানে পি কে এ ধরে নিব মনে মনে, কিউ কে বি ধরে নিব। ওকে, তাহলে পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 পুরোটা কিন্তু এর হোল স্কোয়ার, ঠিক। পি প্লাস কিউ এর মান কত আছে, √13/2 এর হোল স্কোয়ার মাইনাস √5/2 এর হোল স্কোয়ার। আচ্ছা, √13 এর হোল স্কোয়ার কত হবে, 13 হবে, কারণ √এর হোল স্কোয়ার থাকলেই ভেতরে যা √, থাকবে ওটাই হবে তোমার অ্যান্সার, বাই 2 এর হোল স্কোয়ার মানে কত 4 মাইনাস 5/4, কারণ √5 এর হোল স্কোয়ার হচ্ছে 5/4, এখান থেকে লসাগু কত হবে 4 হবে, এখানে 13 মাইনাস 5, অ্যান্সার হবে কত এখানে 8, সরি 13 মাইনাস 5 মানে 8/4, ক্যান্সেল করে দাও, 4 2 8, অ্যান্সার হচ্ছে আমাদের কত 2, তাহলে পি কিউ এর মান কত পেলাম আমি, 2 পেলাম। ওকে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারে তোমরা আলাদাভাবে করতে পারো, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণও ধরে করতে পারো, দিয়ে এখান থেকে 1 থেকে 2 মাইনাস করবে বা প্লাস করে দাও, কিউ কেটে যাবে, ঠিক, তখন 2p পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটাতে কি হবে, অনেকটা প্রবলেম হবে, √, রয়েছে, অনেকটা সমস্যা হবে, আবার করণী নিরসন করতে হবে। ওকে, তার থেকে ভালো করণী নিরসন করলে হয়ে যাবে, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে চলে আসবে, এটা সব থেকে ইজি, কিন্তু সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে না। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 5 বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা, সমান দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা,
ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমি অঙ্কন করেছি। এখানে এবি এবং এবি এবং সিডি দুটি দেখো সমান্তরাল জ্যা অঙ্কন করেছি। এবারে বলেছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব এটা 4 সেন্টিমিটার। ওকে, এটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। ঠিক আছে, বলছে যে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, মানে এই এবি থেকে এই সিডি এর দূরত্ব কত। আচ্ছা, দূরত্ব মানে আমি বারবার বলেছি যে লম্ব দূরত্বকেই বোঝায়। তোমরা একটা সূত্র পড়েছিলে যে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে কিন্তু সমদূরবর্তী হয়। সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে, একটি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে দেখো এবি এবং সিডি কি হয়? সমান দৈর্ঘ্যের জ্যা, বলেই দিয়েছে আমাকে, সমান দৈর্ঘ্যের সমান্তরাল জ্যা। তার মানে এবি থেকে ও বিন্দুর যে দূরত্ব হবে, ও থেকে সিডি বিন্দুর দূরত্ব সেম হবে। তাহলে এটা কত হয়ে যাবে? 4 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে টোটাল যে আমাদের দূরত্ব হবে, এটা যদি আমি পি কিউ নিয়ে নিই, তাহলে পি কিউ দূরত্ব কত হবে? 4 + 4 সেন্টিমিটার। অ্যান্সার হবে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলছে ও বৃত্তের কেন্দ্র, ও একটি বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে যেগুলো বলেছে আগে এঁকে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস বলে দিয়েছে, তাহলে আমি একটা এবি ব্যাস অঙ্কন করব। এটাকে এবি ব্যাস লিখলাম। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখানে এ, এটা বি, তাহলে এবি সিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে। ওকে, এবার নামটা দিয়ে দিই, আরো ইজি হয়ে যাবে। দেখো এখানে এবি সি ডি, আর এটা যে রয়েছে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, নেক্সট কি বলেছে একবার দেখে নিই। এবিসি 65 ডিগ্রি, তাহলে এ বি সি এটা 65 ডিগ্রি, এই কোণটা। আচ্ছা, ডিএসি 40 ডিগ্রি, ডিএসি তার মানে এটাকে আমাকে যোগ করতে হবে, দিলেই ডিএসি পাবো। আর বিসিডি এর মান কত? বিসিডি এর মান কত? ঠিক আছে, আর আঁকার কোনো নেই। ওকে, তাহলে এইটা কত বলে দিয়েছে আমাকে? ডিএসি, ডিএসি বলে দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবিসি 65 ডিগ্রি বলে দিয়েছে, এটা এবিসি, এটা আমাদের 65 ডিগ্রি। ওকে, চেয়েছে কোনটা? বিসিডি, বিসিডি এইটা চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এক একটা করে মন দিয়ে শোনো, সুন্দর করে বলে দিব, একটু ধৈর্য ধরে শুনে নাও, দেখবে খুব ইজি অঙ্ক, মনে হবে যেন অনেক জটিল রয়েছে এখানে, কিছু নয়। দেখো তোমরা কি পড়েছো উপপাদ্যে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তার মানে এবি এই যে ব্যাস, এবি যে এই ব্যাসের উপর, এই ব্যাসের উপর এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ না? এসিবি, মানে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ইয়েস অর নো? কারণ এসিবিটা কি হবে? এই এবি ব্যাসের উপরই রয়েছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, আচ্ছা, এবারে দেখো এটা যদি 65 ডিগ্রি হয়, সিবিএ এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। ইয়েস অর নো? কেন 180 থেকে মাইনাস করলাম? কারণ কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়। তাহলে এটা যদি 65 হয়, এটা 180 মাইনাস 65 হবে, কত হবে এখানে? 115 ডিগ্রি। ইয়েস অর নো? 70 80 115 ডিগ্রি। এবারে দেখো ডিএসি, এই যে ত্রিভুজটা আমার রয়েছে ডিএসি, এই ত্রিভুজের ক্ষেত্রে ডিএসি একটা রয়েছে 115, এটা পেলাম 115, এটা পেলাম, এটা রয়েছে আমার 40। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে মাইনাস করব 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। ইয়েস অর নো? কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো রয়েছে, যোগ করব, 3 নম্বর বের করতে হলে 180 থেকে মাইনাস করব। ঠিক, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হবে 155 ডিগ্রি, 115 + 40 মাইনাস করলে কত হবে আমাদের? 25 ডিগ্রি। ঠিক, তাহলে দেখো ডিসিএ কোণ, ডিসিএ এটা পেলাম আমরা 25 ডিগ্রি। কোন কোণটা? এই কোণটা। ওকে, এই কোণটা পেলাম আমি কত ডিগ্রি? 125 ডিগ্রি। আচ্ছা, এসিবি এই কোণটা আগে পেয়ে গেছি, অর্ধবৃত্তস্থ কোণ, এটা পেলাম, পেয়েছি 90 ডিগ্রি। তাহলে বলো, আমি দাগটা দিচ্ছি দেখো, তাহলে এই কোণটা কত হবে? এখান থেকে এই যে বিসিডি, এই যে কোণটা মাঝখানে রয়েছে, এই কোণটা কত হবে? এই কোণটা, এই কোণটা কত হবে লিখবো আমরা? কোণ
বি সি ডি, বি সি ডি সমান হবে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 115 ডিগ্রি। আর এটাই তো আমাকে চেয়েছে বিসিডি এর মান। তাহলে অপশান হবে কত এখানে? অপশান সি হবে এখানে সঠিক উত্তর, 115 ডিগ্রি। ওকে, যদি বুঝতে না পারো তবে একবার তোমরা ব্যাক করে দেখে নাও। তো অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে তোমাদের। তো 1 নম্বরের প্রশ্ন আমরা কমপ্লিট করে দিলাম, এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই আমি তোমাদের, যেটা হচ্ছে তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তোমাদের কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসি পক্ষ থেকে তোমাদের দেখো সাফল্য ব্যাচ তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। কি ব্যাচ? সাফল্য ব্যাচ। ওকে, এই সাফল্য ব্যাচে যারা জয়েন হতে চাও, তোমরা নিচের দেওয়া অ্যাপের একটা লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। ডিএম ম্যাথস ডব্লিউবিবি এসি বলে অ্যাপটার নাম রয়েছে, যেটা আমার চ্যানেলেরই অ্যাপ। ওকে, তো অফিসিয়াল অ্যাপ। সেখানে তোমরা সাফল্য ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের মাধ্যমিক 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ, তারা এই ব্যাচে তোমাদের দেখো 999 টাকা প্রাইস, আমি 50% তোমাদের অফ রয়েছে এখন অবধি। তো যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে। ওকে, এই ব্যাচে কি কি হবে তোমাদের আগের দিন আমি ভিডিওতে বলেও দিয়েছি, তো সেটা দেখে নিও। পুরো সালটা জুড়ে কিন্তু আমি এই একই টাকাতেই কিন্তু পড়াবো তোমাদের, পুরো A to Z প্রত্যেকটা চ্যাপস টপিক আমরা শেষ করব এই ব্যাচের মধ্যে। টেস্ট পেপার কমপ্লিট করব, টেস্টের পরে সমস্ত কিছু ডিটেল আমি বলে দিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা হয়, নিচে একটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটাতে তোমরা ঢুকলে বাই নাওতে যদি ক্লিক করো, তোমাদের ফোন নাম্বার দিয়েই কিন্তু ঢুকতে হবে। বাই নাওতে ক্লিক করলে সেখানে কিছু কিছু স্টেট টেট জিজ্ঞেস করবে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবে। তো সেখান থেকে তোমরা এরকম একটা পেমেন্ট অপশন পাবে। বাড়ির কারুর কাছ থেকে তোমরা ফোনপে, পেটিএম, গুগল পে, যেখানে খুশি তোমরা এখান থেকে কি করবে, পেমেন্টটা করলে তোমরা কিন্তু ব্যাচে এনরোল হয়ে যাবে। ওকে, তোমাদের কিন্তু এই টাকাটাই দেখাবে 499টা, কিন্তু জাস্ট এটা কিছু ট্যাক্স কেটে তোমাদের 512.11 এই টাকাটা কিন্তু তোমাদের পে করতে হবে। ওকে, যারা এখনো জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও। 12ই এপ্রিল থেকে ব্যাচটি স্টার্ট হচ্ছে। 12ই এপ্রিল থেকে তোমাদের ব্যাচ ফার্স্ট ক্লাস আমি স্টার্ট করব, কারণ ফার্স্ট সামেটিভ সামনে, তো এটা পরীক্ষা ভালো করে দাও। তারপর থেকে শুরু হবে, একদম শেষ অবধি থাকবো তোমাদের সঙ্গে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে। বলছে 1 নম্বরের একের দাগে বলছে বার্ষিক 5% হার সুদে। তাহলে এখানে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ কিছু বলেনি, তাহলে আমি পরের দিকে এগোবো। এটা সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? কিছু টাকা, তাহলে আমি জানি না কত টাকা, তাহলে আসল আমাকে ধরে নিতে হবে নিশ্চয়ই P টাকা। সময় বলে দিয়েছে 2 বছর, এই চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 615 টাকা। তার মানে নিশ্চয়ই 5% হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। বলছে আসল কত হবে নির্ণয় করো। দেখো, আসলটা আমি জানি না, ঠিক আছে না, তাহলে আসলটা ধরে নিব। যে ধরি আসল X টাকা। ওকে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। কেন চক্রবৃদ্ধি লিখলাম? কারণ আমাদের চক্রবৃদ্ধি সুদই বলেছে। চক্রবৃদ্ধি সুদের হার 5%। ওকে, বলে দিয়েছে। আচ্ছা, সময় কত বলে দিয়েছে? 2 বছর। ওকে, আচ্ছা এটাকে আমি আর লিখে দিব। ঠিক আছে, তাহলে সময় হচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে বলো? 615 টাকা। তার মানে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি, কি লিখবো, P × 1 + R/100 -P, কারণ এটাই হচ্ছে কি আমাদের সমূল চক্রবৃদ্ধি না? তাহলে -P পেলে তবেই কি আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, কারণ 615 টাকা বলেছে চক্রবৃদ্ধি সুদ। খুব ইম্পর্টেন্ট, এইগুলো একটু পরীক্ষায় ভালো করে দেখবে। ডাইরেক্ট অনেকে কি করবে, এইটা সমান 615 করে দিবে, তাহলে কিন্তু অ্যান্সার আসবে না, তাই না? তাহলে এইগুলোকে একটু লক্ষ্য করে অঙ্কগুলো করবে, যেগুলো আমি কিন্তু ব্যাচে পুরো ডিটেল তোমাদের বলে দিব। তোমরা পারলে জয়েন হয়ে যাও, তোমাদের বলবো খুব উপকারে লাগবে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে, এটা আমি তোমাদের বলতে পারি। একদম শেষ অবধি থাকবো, তো জয়েন হয়ে যেতে পারো। ওকে, এখনো অবধি যারা জয়েন হওনি। P × 1 + R/100 এটা হবে আমাদের কত? 615 টাকা। ওকে, তাহলে দেখো পি এর মান কত, আমি এক্স ধরে নিয়েছি। 1 + R কত? 5%, তাহলে 5/100 এন কত? 2 বছর বলে দিয়েছে। আচ্ছা, এখানে আমরা টির জায়গায় এন লিখবো। ওকে, মাইনাস পি মানে হচ্ছে এক্স, 615 টাকা।
নেক্সট কি করব দেখো, এই দুটো থেকে এক্স কমন আছে না, এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, তাহলে এক্সটা কমন নিয়ে নিই। কেন এক্স কমন নিচ্ছি দেখো, এইগুলো হচ্ছে কি কিছু কিছু ট্রিক্স যদি তোমরা কাজে লাগাও না, তাহলে কিন্তু তোমাদের ইজিলি হয়ে যাবে, এটাকে ভাঙতে আর হবে না। ওকে না, এটা সমান হবে কত, 615 টাকা। এক্স ইন্টু, এটাকে কি লিখবো আমরা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, কারণ 1+5/100 হোল স্কোয়ার, আর 1 কে লিখতে পারি না 1 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস 1+5/100 এটা এ হয়ে গেল, প্লাস 1 ইন্টু 1+5/100 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, 615 টাকা। ওকে, এবারে দেখো এখানে 1+1 এবং -1 এখানে কেটে যাবে, ঠিক? তার মানে ফাইনালি আমি পাচ্ছি, এইদিকে করছি দেখো, বা এক্স ইন্টু, এটা কত হয়ে যাবে বলো, 1+1 মানে 2 হয়ে যাবে, তাহলে 2+5/100 ইন্টু 5/100 সমান 615, ইয়েস অর নো, কারণ এদিকে 615 রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল অর, তাহলে দেখো এখানে এক্স ইন্টু এটা কত হবে, 2 মানে 2/1, 2 এর সঙ্গে 100 গুণ হবে, 100 হচ্ছে আমাদের লসাগু। ওকে, তাহলে 200 প্লাস 5 মানে 205 ইন্টু 5/100 ইকুয়ালস টু 615। টেকনিকগুলো জেনে নাও, নাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়বো, ওইখানে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু জেনেও তোমরা অঙ্কগুলো করে আসতে পারবে না। দেখো নিচে কতগুলো 100, দুটো 100 রয়েছে, তাহলে দুটো 100 এদিকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এদিকে ভাগ ছিল, আর 205 এদিকে কি আছে, গুণ আছে, এদিকে হয়ে গেলে ভাগ হয়ে যাবে, 5ও এদিকে কি আছে, গুণ আছে, নিচে হয়ে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, এবারে আমরা কাটবো দেখো, 5 20, 20×5 100, ওকে, আর 205 হচ্ছে 615, ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাবো, 3×2=6, আর তিনটে শূন্য হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে আমাদের 6000 টাকা। ওকে, তাহলে আমরা যে ধরেছিলাম আসলটা এক্স টাকা, তাহলে এক্সটা কত হয়ে যাবে আমাদের, তাহলে কত টাকা হয়ে যাবে, 6000 টাকা। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় আসল সমান 6000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে এ অনুপাত বি সমান 3:4, এক্স অনুপাত ওয়াই সমান 5:7 হলে 3ax মাইনাস বিওয়াই অনুপাত 4by মাইনাস 7ax কত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, এ অনুপাত বি বলে দিচ্ছে 3:4, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, ধরি এ সমান 3k1 এবং বি সমান 4k1, কারণ কে কে আমি কি ধরে নিয়েছি, k1 কে আমি কি ধরেছি, অশূন্য ধ্রুবক করে ধরে নিয়েছি, তাহলে এ সমান, এর সঙ্গে এটা হবে 3k1, বি এর সঙ্গে 4k1 হবে। ওকে, আবার কি দিয়েছে দেখো, এক্স অনুপাত ওয়াই সমান দিয়ে দিয়েছে 5:7, এখান থেকে আমি ধরি করে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি না, এক্স সমান 5k2, আর ওয়াই এবং ওয়াই সমান লিখতে পারি 7k2। তাহলে k1 k2 কেন ধরলাম, কারণ হচ্ছে দুটো তো ধ্রুবক একই হতে পারে না দুজনের, তাই একটাকে k1 ধরলাম আর একটাতে k2 ধরলাম। এরপরে আর কিছু নেই, অঙ্কটা দেখো বসিয়ে দিব আমরা, যেটা বলেছে এটাই বলেছে, 3ax মাইনাস বিওয়াই বাই, এটা এই অনুপাত রয়েছে বাই করতে পারি আমি, 4by মাইনাস 7x। ওকে, মানগুলো বসিয়ে দাও, 3 ইন্টু এ এর মান কত আছে, 3k1, লিখবো 3 ইন্টু 3k1 ইন্টু এক্স এর মান হচ্ছে 5k2 ইন্টু 5k2 মাইনাস বি, বি রয়েছে 4k1, 4k1 ইন্টু ওয়াই রয়েছে, ওয়াই 7k2, 7k2 ডিভাইডেড বাই 4 ইন্টু বি, বি 4k1, 4k1 ইন্টু ওয়াই 7k2, জাস্ট মানগুলো আমি বসাবো, মাইনাস 4 মাইনাস 7 ইন্টু এ 3k1, 3k1, আর এক্স, এক্স 5k2। ওকে, 5 ইন্টু 5k2, ব্যাস কমপ্লিট। এবারে গুণ করে দাও সংখ্যাগুলো, 3 3 9, 5 45, তাহলে 45k1 k2 মাইনাস 7 4 28, 28k1 k2 ডিভাইডেড বাই 4 4 16, 16 7 112, 112k1 k2 মাইনাস 7 3 21, 21 5 105, তাই তো, 105 k1
K2, ঠিক। এবারে সব এখানে দেখো 45 K1 K2 মাইনাস 28 K1 K2, মানে এখানে কত বেরোবে, 8 7 15, 17 বাই 12 105 মানে 7 K1 K2। এবারে দেখো K1 K2 তো কেটে যাবে, কারণ কি K1 নিচে K1 কাটবে, K2 কেটে যাবে, কেন? কারণ এগুলোকে তো আমি তো নট ইকুয়ালস টু 0 ধরেছি, তাহলে অশূন্য ধ্রুবক, তাই কাটতে পারি আমি। তাহলে হচ্ছে কত, 17/7, এটাকে লিখতে পারি 17/7, ইয়েস অর নো? তাহলে অপশন অ্যান্সার কি হচ্ছে আমাদের 17:7। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এর অ্যান্সার কত হবে, 17:7। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলে দিই যারা দেখছো এতক্ষণ অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। জ্যায়ের দৈর্ঘ্য সমান, এওবি 60 ডিগ্রি হলে সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে কি বলেছে, কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা, ওকে, আচ্ছা, সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে আমি একটা এবি এরকম রাখবো, ওকে, আর একটা এরকমই রাখলাম সিডি। সমান্তরাল তো বলেনি যে আমি উপর নিচে রাখবো, সমান দৈর্ঘ্যের আমি অন্যরকম ভাবেও রাখতে পারি। তাহলে এটাকে রাখবো আমি এবি, এটাকে দিব আমি সিডি, ঠিক আছে। দুটির দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে এখানে কি বলে দিয়েছে, এবি সমান সিডি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি সমান সিডি। আচ্ছা, এ ও বি 60 ডিগ্রি, এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ, এটা ও, বি, এটা বলে দিছে আমাদের 60 ডিগ্রি, এটা ও, ওকে, এই কোণটা, তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, বলো এই দুটো কোণ কত হবে? তাহলে কোণ ও এ বি সমান কোণ ও বি এ। কেন সমান লিখলাম, কারণ দেখো ও বি এবং এ ও এই দুটো তো বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান হলে এর বিপরীত বাহু আর এর সরি, এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে, তাহলে সেই দুটো কোণ সমান হবে। তাহলে এটা যদি সমান হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 120/2 হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে। 180 থেকে 60 বাদ বাদ দিলে কত হবে, 120। আর যেহেতু এই দুটো সমান, তাই দুটোকে আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে হবে কত, এগুলো 60 ডিগ্রি, ওকে। তার মানে বলো এখানে এ ও বি, এ ও বি ত্রিভুজ, এ ও বি সমবাহু ত্রিভুজ না? এ ও বি সমবাহু ত্রিভুজ, কারণ সবগুলো 60 ডিগ্রি 60 ডিগ্রি করে চলে আসছে, এটাও 60, এটাও 60, ঠিক। তাহলে সমবাহু ত্রিভুজের সমস্ত বাহু সমান হবে। বলে দিছে সিডি সমান 6 সেন্টিমিটার, তাহলে আমার প্রদত্ত কি দেওয়া রয়েছে, সিডি সমান এবি, তাহলে এবিও কত হয়ে যাবে, 6 সেন্টিমিটার হয়ে যাবে। পেয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এবি যদি 6 সেন্টিমিটার হয়, এইগুলো তিনটা আবার সমান, অতএব এ ও সমান ও বি সমান এ বি, কারণ কি সমবাহু ত্রিভুজ, এটাও কত হয়ে যাবে আমাদের 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এইগুলো যদি 6 সেন্টিমিটার হয়ে যায়, আর এটার মানেই তো তোমার বৃত্তের ব্যাসার্ধ, এগুলো এগুলো তো বৃত্তের ব্যাসার্ধ, অতএব নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেখাটা একটু লিখতে হবে, তো যতটা সম্ভব ম্যাক্সিমাম আমি লিখে দিয়েছি। তোমাদের অকেন্দ্রীয় বৃত্তের এবি, এবি, এও এবং ওবি ব্যাসার্ধ, তারপরে যা যা এগুলো লিখে দিতে হবে, ওকে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি 120 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কত কি বলে দিছে, এবিসি। তাহলে আমি একটা কেন্দ্র নিয়ে নিই, বৃত্তের কেন্দ্র নিয়ে নিয়েছি। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে দুটো বাহু কি হবে আমাদের, সমান হবে, ঠিক আছে না? কোন দুটো বাহু সমান হবে সেটা আমি বলছি। কি চেয়েছে আমাকে, এ বি বাহুর, আচ্ছা এটাকে নিচে রাখি, এ বি সি, ওকে। আচ্ছা, এ বি সি কত বলে দিচ্ছে, 120 ডিগ্রি, এ বি সি এইটা বলেছে 120 ডিগ্রি, ওকে। বলো, এটা যদি 120 ডিগ্রি হয়, ঠিক আছে না, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমদ্বিবাহু বলেছে না,
তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি, সমদ্বিবাহু ধরে নিয়েছি, এ বির সঙ্গে বিসি আমি সমান ধরে নিচ্ছি। তাহলে বলো এই কোণটা সমান হবে, কারণ এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ কি সমান। ওকে, যেহেতু সমান বাহু রয়েছে তাহলে কোণ সি এ বি সমান কোণ সি এ বি, এটা হলো সমান কোণ বি সি এ, এই কোণটা বি সি এ কত হবে বলো দেখি। একটা যদি 120 হয়, এক্ষুনি ওই রকম একটা দেখালাম আমি, একটা যদি 120 হয়, এই দুটোর যোগফল কত হবে, এই দুটো কোণের যোগফল কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। টোটাল তো 180 ডিগ্রি, হবে কত 60/2, মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক না ভুল? তাহলে এটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। ঠিক আছে, এবারে একটা অঙ্কন করব আমি, এ ও এবং বি ও যোগ করব আমি, যেটা আমার ওটা হচ্ছে কেন্দ্র। ওকে, এ ও বি ও যোগ করলে দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটা, এটা কত হয়ে যাবে বলতো 60 ডিগ্রি। এটা কত হয়ে যাবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে? কারণ হচ্ছে এটাকে যদি পি ধরে নিই, এপিবি বৃত্তচাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ, এসিবি পরিধিস্থ কোণ। তাহলে এপিবি বৃত্তচাপের উপর এ ও বি সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এসিবি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। ওকে, তাহলে আমরা কি জানি, এ ও বি সমান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, 2 কোণ এসিবি, ইয়েস অর নো? তাহলে 2 কোণ এসিবি এর মান কত, এসিবি এর মান কত, বা বিএসি, এসিবি মানে বিএসি, 30 ডিগ্রি, কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 60 ডিগ্রি হলো। এবারে বলো এই বাহুটা কি সমান না, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এরপরের লাইনের দিকে করে দিচ্ছি, দেখো আবার এ ও সমান ও বি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। এরকম তোমাদের কিন্তু লিখতে হবে, 2 নম্বর বলেছে তো। আমি সব অঙ্ক লিখে করছি না, কারণ টাইম অনেক চলে যাবে, তো জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদের কমেন্ট এসেছে যে একদম ভালো করে ডিটেল বলে দিতে, তো চেষ্টা করছি ম্যাক্সিমাম ডিটেল বলে দেওয়ার। তাহলে এও সমান ওবি যদি হয়, এই দেখো এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে না। তাহলে যদি এটা হয়, লিখতে পারি না, অতএব ও এ বি সমান কোণ ও বি এ। ওকে, এই কোণটা সমান হবে, ঠিক? তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এটা কত ডিগ্রি করে হবে এগুলো, তাহলে একটা 60 রয়েছে, তাহলে এটা হবে 120/2। তাহলে এই দুটোর যোগফল 120 করে হবে তো, যোগফল 120 হবে, কারণ 180 টোটাল, এটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে এটাও আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে, আর এই দিকের কোণটাও 60 ডিগ্রি হয়ে যাবে। তার মানে বলো, এই যে ত্রিভুজটা পেলাম, এই যে ত্রিভুজটা পাবো আমি, আচ্ছা এটা একটু নিচের দিকে নামাচ্ছি আমি। ওকে, এই যে ত্রিভুজটা পাবো আমি, ত্রিভুজ এ ও বি, কি ত্রিভুজ পাবো, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইয়েস অর নো? তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়, এ ও সমান ও বি সমান এ বি হয়ে যাবে। সব বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটা কত ডিগ্রি, এটা এটা কত ডিগ্রি, এটা কত সেন্টিমিটার হবে, এটা হবে আমাদের 5 সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হবে আমাদের 5 সেন্টিমিটার, কারণ ওবি তো ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ উপরে লিখে দিতে পারো, ওবি সমান 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমি 5 সেন্টিমিটার পাবো। তাহলে এ বি এর মান কত পেলাম আমি, 5 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তো একবার ব্যাক করে বারবার বলছি দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, অনেক ধরে ধরে সময় দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেনে যাব। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন হচ্ছে ভিডিওগুলো। কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারি না যে কেমন করাচ্ছি আমি ভিডিওগুলো। নেক্সট কোশ্চেনে যাব, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। 5-এর দাগ বলছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a², যেখানে এ হচ্ছে কি আমাদের বাহুর দৈর্ঘ্য, তো প্রতিটি ধারের দৈর্ঘ্য। আচ্ছা,
তাহলে আমি এখানে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কি দেওয়া রয়েছে? দেওয়া নেই। আমি ধরে নিব আমি যে ঘনকটির, ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য এ- আচ্ছা এ সেন্টিমিটার ধর, এ একক ধরে নিলাম, এক্স ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। আচ্ছা, তাহলে ঘনকটি প্রতিটি ধারের দৈর্ঘ্য যখন এ একক হবে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমান 6 স্কোয়ার। ওকে, বর্গ একক, 6 স্কোয়ার বর্গ একক, ঠিক না? বলছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি করি, তাহলে এখন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে, বলো কত হবে? ছিল এক্স, এ ছিল, বৃদ্ধি পেয়েছে মানে প্লাস করবো আমি, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এ এর 50%, মানে ধারেরই তো 50% বৃদ্ধি পেয়েছে। ওকে, এত একক হবে। 50 × 2 = 100, মানে a/2, a/2 হলে কত হবে? এটা এক আছে, তাহলে 2a প্লাস a/2 একক হবে, ঠিক না? সমান হয়ে যাবে কত? 3a/2 একক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এ করছো তোমাদের ফার্স্ট সামেটিভে কিন্তু। ওকে, ভালো করে এটাকে তোমরা রেডি করে রাখো। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার। তাহলে এখন এ কত? 3a/2, এর হোল স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ একক হয়ে যাবে না? তাহলে 6 × 9a² বাই 4 বর্গ একক, ঠিক? সমান কত লিখতে পারি আমি? এটাকে কেটে দাও, 2×3 = 6, 2×2 = 4, 9×3 = 27, 27 স্কোয়ার/2 বর্গ একক, ঠিক আছে? এবারে দেখো, মেন প্রশ্ন হচ্ছে এইখানে যে শতকরা কত বৃদ্ধি পাবে ঘনকটির ক্ষেত্রফল। তাহলে আগে কত ছিল? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি দেখো আগে কত ছিল আমার? 6 স্কোয়ার, এখন বেড়ে হয়েছে কত? 27 স্কোয়ার/2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে কত? 27 স্কোয়ার/2 মাইনাস 6 স্কোয়ার, ইয়েস অন্য। এবারে শতকরা বৃদ্ধি জিজ্ঞেস করেছে, তাহলে বাই কত থেকে বেড়েছে? 6 স্কোয়ার থেকে বেড়েছে। পার্সেন্টেজ বলেছে, শতকরাতে 100 করে দিব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি এত পার্সেন্ট হয়ে যাবে, ইয়েস অন্য। এখান থেকে আমি ক্যালকুলেশন করব। আচ্ছা, ক্যালকুলেশন করলে দেখো কি হবে। নিচে কত আছে? 6 স্কোয়ার থাকবে, ঠিক না? তাহলে উপরে দেখো, এটা 27 স্কোয়ার মাইনাস কিছু নেই, মানে এখানে কত আছে? এক আছে, তাহলে 2 এর সঙ্গে 6 স্কোয়ার গুণ হয়ে যাবে, মানে 12 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 27 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 2 নিচে ছিল, লসাগু হিসাবে 2 নিচে ভাগ হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে এটা কত? 2×50 করে দাও। ওকে। আচ্ছা, উপরে এবারে লিখে দিই, 27 থেকে 12 গেলে কত হবে? 15 স্কোয়ার হয়ে যাবে, বাই 6 স্কোয়ার গুণিত 50, ইয়েস অর নো? কাটাকাটি করতে স্কোয়ার কেটে দাও, 2×3 = 6, 3×5 = 15, 2×25 = 50, তাহলে এত পার্সেন্ট বেরোবে, সমান 25×5 = 125%। অ্যান্সার কত হচ্ছে আমাদের? 125% কিন্তু বৃদ্ধি পাবে কি ঘনকটির ক্ষেত্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আজকে কিন্তু এই পর্যন্ত শর্ট কোশ্চেন এবং 2 নম্বরের প্রশ্ন আমি কমপ্লিট করে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের আমি কিন্তু A to Z রায়ান মার্টিন করাবো এইভাবে ইউটিউবে তোমাদের। তো অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।